চায়ের কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে শ্যামসুর ভূঁইয়া। কোনো ফাঁকে একটা ক্ষুদ্রকার মাছি এসে বসে আছে চায়ে, ঠিক বসে নয়, মরে পড়ে আছে। শ্যামসুর ভূঁইয়া তর্জনী আঙুল দিয়ে মাছিটাকে ঠেলে কাপ থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখে। পুনরায় চায়ের কাপ উঠিয়ে মুখের কাছে নেয় চুমুক দেবে বলে। পাশে বসে সে ভূঁইয়া কাণ্ড দেখছিল। তার একনিষ্ঠ কর্মী জাহেদ আলী বাধা দিয়ে বলে, করছেন কি? আরে কাপ চা আনিয়ে দিয়েছি, ওটা রাখুন। শমশের ভূঁইয়া জাহেদ আলীর কথা না শুনে চায়ের কাপে তৃতীয় চুমুক দিয়ে কাপটি নামিয়ে রাখে। তার দৃষ্টি টিস্যু পেপারের উপরে রাখা মাছিটির দিকে, এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে জাহেদ আলীকে বলে, রাজনীতি হলো এক কাপ চায়ের কাপের অমৃত চা, তাতে দুই একটা মাছি এসে পড়বে, স্বাভাবিক। তাই বলে চাটা খাবো না? আলবত খাবো। মাছিগুলোকে পরিষ্কার করে রাখবো। যারা যারা রাজনীতি নামের অমৃত সুধা পান করতে চাইবে তাদের মাছি পরিষ্কার করার অভিজ্ঞতা থাকতেই হবে। কথাটা বলে শ্যামসর ভূঁইয়া মুখে হাসাহাসি করে ফেলে। নিজের বলা কথাটি তার নিজেরই বেশ পছন্দ হয়। জাহেদ আলী বলে, মাছি পরিষ্কার করার জন্য তো আপনাকে নোবেল দেওয়া উচিত। যেভাবে আতওয়ার আলমের মাছিটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। কি আতাউর আলম মাছি? বেশ বেশ বলছো জায়েদ, ও তো একটা মাছি। পরিকল্পনাটা তো ভালোই করেছিলেন। হঠাৎ ঠ্যাং ভেঙে ঘরে পড়ে থাকতো, মেয়র হবার স্বপ্নই থেকে যেত, কিন্তু বেঁচে গেল কপালের জোরে। হ্যাঁ জায়েদ, ওর কপাল ওকে বারবার সঙ্গ দেয়। কতবার যে বেঁচে গিয়েছিস আমার হাত থেকে। তবে ভাই, উপকারের মধ্যে একটা উপকার আছে। আপনার নাম সামনে আসেনি, মাঝখান থেকে ফেসে গেছে স্বামী মিয়া আসার। আতউরের মেয়েটা চর মেরে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে, দেখেননি? ভাবা যায় কত সাহসী মেয়ের, একেবারে বাবার কপি। একটা মামলা ঢুকে দিলেও বেশ হতো। সময় মতো ওর কানে শামীম ইয়াসানের নাম বিজে ঢেলে কাজের চাপ কাজ করে যেত। আতাউরকে যে গাড়িটা ধাক্কা দিয়েছে তার নাম্বার প্লেট দেখেনি তো কেউ? না, সুযোগই ছিল না দেখার। খুটখুটে অন্ধকার ছিল, লোকজন তেমন ছিল না। ওর মেয়েকে কিভাবে ম্যানেজ করছিলে? আতাউর আলমের চাচাতো ভাই খোরশেদ কাজটা করেছে, তবে কিছু পয়সা খরচ করতে হয়েছে। শালা আস্ত দলাল, টাকা ছাড়া কিছু বোঝে না। তারপর জাহেদ আলী নিজের মুখটা শমশের ভূঁইয়ার কানের কাছে এগিয়ে এনে বলে, বলতে বলেছি কিছুদিন আগে আতাউর আলম কিশোরের গ্যাংয়ের নামে যে আর্টিকেল লিখেছেন, সেটা জের ধরে শামীম ইয়াসার এসব করেছে। শমশের ভূঁইয়া পৈশাচিক হাসি হাসে। জাহেদ আলী বলতে থাকে, মেয়েটা তেজি আর সাহসী হলো, মাথা এটাই বুদ্ধি কম। অন্ধের মতো বিশ্বাস করে ইয়াসারকে চর মেরে দিয়েছে। এতে যে বিপরীত হতে পারে বুঝতে পারেনি। ভিডিও করেছিল কেউ? আমাদের দলের একটা ছেলে। আচ্ছা, ইয়াছাড়া তো চুপচাপ আছে কেন বলো তো? একটা মেয়ের হাতে চর খাওয়ার পর তো ওর তুলকালাম কাণ্ড বাঁধানোর কথা। বিষয়টি বেশ অদ্ভুত লাগছে। যাই হোক, ওরা যদি সাপে নেউলে হয়ে যায় তাহলে তো আমারই লাভ। মাঝখান থেকে মনিটা এই সাপুরে নিয়ে নেবে। সাপুরে শমশের ভূঁইয়া। আতাউর আলমের চোখ বেঁধে দিতে তার দিকে উদ্যত হচ্ছে আজান। পেছন থেকে আলো তার ভাইকে বলে ওঠে, আরে ভিতুর ডিম, তোকে আব্বুর চোখ বেঁধে ফেলতে বলেছিল, কিডন্যাপ করে আনতে নয়। এত পা টিপে টিপে এগোচ্ছিস কেন? তাড়াতাড়ি যা। আজান আলোর তাগিদা পেট দ্রুত গিয়ে আতাউর আলমের চোখ বেঁধে দেয়। আতাউর আলম চমকে উঠে বলে, কি হয়েছে? 1 মিনিট আব্বু। তারপর দৌড়ে গিয়ে জন্মদিনে কেকটা নিয়ে এসে আতাউর আলমের বিছানার পাশে রাখে। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আতাউর আলমের চোখ খুলে দিয়ে আলো বলে, টানটানা সারপ্রাইজ। আজান আয়াত চেঁচিয়ে ওঠে। শুভ জন্মদিন আব্বু, শুভ 52তম জন্মদিন। আতাউর আলমের মুখে হাসি ফেটে পড়ে তার ছেলে মেয়েদের পাকলামো দেখে বাচ্চাদের মতো কণ্ঠ করে ওঠে। করেছিস কি? আলু তার বাবার মাথায় একটা বার্থডে ক্যাপ তুলে দিয়ে আদুরে কিন্তু নাটকীয় ভঙ্গিতে বলেন, শুভ জন্মদিন আমার জন্মদাতা পিতা। তুমি 1000 বছর বেঁচে থাকো, আমাদের আগলে রেখো। আতাউর আলম হেসে মেয়ের মাথায় হাত রাখে। রেহানা ঘরের পর্দা সরি অভিযোগের সুরে বলে, হ্যাঁ রে, তোদের কি চক্ষু লজ্জা বলতে কিছু নেই? আমার থেকে টাকা নিয়ে কেক ফেক আনিয়ে আমাকে আর দাদিকে রেখেই খাচ্ছিস। একবার তো মুখের বলাটাও বলতে পারতি। আলু লজ্জিত ভঙ্গিতে হাসে। আয়াত বলে, তোমাদের দুজনকে বলে কি লাভ? বললেই তো বলতে,
এইসব জন্মদিন পালন করা হারাম হারাম। রিহানা বেগম ঘরে ঢুকে আয়াতের কানে এসব হারাম হালালের পার্থক্য যদি বুঝতি তাহলে শুধু শুক্রবার মসজিদে যেতি না, জিলিপির লোভে 5 ওয়াক্ত নামাজ পড়তি। আরেকটাকে দেখো, চুল খোলা রেখে বাইরে যায়, বেগানা পুরুষদের সব দেখিয়ে আসে, ফাজিল মেয়ে কোথাকার। কথাটি বলে আলোর দিকে রাগের দৃষ্টিতে তাকায় রেহানা। আতাউর আলম তার স্ত্রীকে বলে, রেহানা তোমাকে বোধ হয় মা ডাকছে, যাও গিয়ে দেখো। কই, আমি তো শুনিনি। আমি শুনেছি, যাও যাও তাড়াতাড়ি যাও। রিহানা চিন্তিত মুখ নিয়ে শাশুড়ির ঘরের দিকে যায়। আজান বলে। আলু ছুরি এনে বাবার হাতে দিয়ে বলে, নাও এবার কেক কাটো, আমার খুব খিদে পেয়েছে। আতাউর আলম হেসে আলোর হাত থেকে ছুরিটা নিয়ে কেক কাটে। তারপর একে একে তারা 3 ছেলে মেয়েকে কেক খাইয়ে দেয়। আজ থেকে নির্বাচনী প্রচারে নেমেছে সাবেক বিয়াসারের লোকজন। দুপুর পর্যন্ত দলীয় কর্মীদের নিয়ে শহরের 3টি মহলায় চক্কর দিয়ে এসেছে। সূর্যের তাপটা আর সহ্য করা যাচ্ছে না। স্বামী মিয়াসের কপাল বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। পাঞ্জাবির বুক এবং পেটের দিকটায় ভিজে জপচপ হয়ে গিয়েছে। এসবের অভ্যাস তার আছে, কিন্তু আজ একটু বেশি কাইল হয়ে পড়েছে সে। বাড়ি থেকে ঈশিতা বারবার ফোন দিয়েছে। ফোনটা সাইলেন্ট করে পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে তাদের দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, কি কি বুঝলি? জনগণের রেসপন্স কেমন? ভাই, এভাবে তো কিছু বোঝা যায় না, তবে 80% নিশ্চিত ওরা আপনার দিকে ঝুঁকে আছে। আপনার মতো তরুণ জনতাকে রেখে শমশের ভূঁইয়া আর ওই আতাউর আলমের মতো দুটো বুড়োকে কে বুঝ দেবে? স্বামী মিয়াসের আরাফের কথাতে বেশ স্বস্তি পায়। একটা প্রশান্তি হাসি দিয়ে বলে, আজ এখানে থাকবে নাকি? না ভাই, যতক্ষণ শরীরে হাঁটার শক্তি থাকবে ততক্ষণ থামা যাবে না। কাল থেকে হয়তো আতাউর আলম নামবে আর তার লোকজন নিয়ে। এভাবে বসে থাকলে হবে না ভাই। গুড, তুই আমার যোগ্য কর্মী জামিল। তোর ছেলে হলে তোকে একটা মোটরসাইকেল দেব। কিন্তু জামির ভাইয়ের তো মেয়ে হবে। সবুজ কথাটি বলে ইয়াসের দিকে তাকিয়ে বলে। ইয়াসার বলে, মেয়ে হলে ওর মেয়েকে স্বর্ণের আংটি দেব, ছেলে হলে মোটর বাইক, মেয়ে হলে অলংকার। জামিল ইয়াসের কথায় খুশি হয়। ইয়াসের একবার হাত ঘড়িতে সময় দেখে বলে, ওই মেয়েটার আপডেট কি? সবাই ইয়াসের কথা শুনে মুখ চাচাই করতে থাকে। রাহাত ফিসফিসিয়ে সবুজকে বলে, ভাই, দিনে যতবার ওই মেয়েটার নাম নেয় আমরা দিনে ততবার নিজেদের বউয়ের কথাও ভাবি না। ঠোঁটে আঙুল দিয়ে রাহাতকে চুপ করিয়ে দেয় সবুজ। নিচু স্বরে বলে, ভাইয়ের চটকানা খাওয়ার শখ হয়েছে। ওই মেয়েটার উপর ভীষণ খেফা। আমি ভাইকে 8 বছর ধরে চিনি। এত সহজে ভাই মেয়েটার পিছু ছাড়বে না। কি সমস্যা? মেয়ে মানুষের মতো গুজুর ফুজুর ফুসুর ফুসুর করছিস কেন? কি কথা হচ্ছে? সবুজ আর রাহাত দুজনই মাথা নেড়ে বলে, তেমন কিছু না, সাংসারিক কিছু আলাপ ভাই। কি আলাপ? তেল লাগবে, নুন লাগবে, আটা লাগবে, এসব? কতবার বলছি এইসব স্ত্রীর লোকের মামলায় জড়াবি না, জীবনটা ভাজা ভাজা করে দেবে। আমার মতো চিরকুমার থাকার শপথ নে। তখন শুনলি না? জামিলের কথার মাঝখানে বলে ওঠে, আমি বলছি কি ভাই, মেয়েটাকে নির্বাচনের পরে দেখে নিলে হয় না? দেখার তো এখন মেলা সময় পাবেন। না, ওর খবরাখবর নিয়মিত আমি চাই। কথাটা দ্বিতীয়বার মনে করাতে চাই না আমি। দলের ছেলেগুলো মাথা নাড়াল। একজন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট জননেতা হাত ধুয়ে একটা 5 ফুটে মেয়ের পেছনে পড়ে আছে। সেটা মানতে এসে একনিষ্ঠ ভক্ত এবং কর্মীদের বেশ কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ের কথা না শোনার মতো ভুল তারা করবে না। দলের সাধারণ সম্পাদকের পদটা যে এবার চাই। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আলোর ঘুম কেটে যায়। পড়তে পড়তে কখন যে বইয়ের ভেতরে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না। গত সপ্তাহে যত নির্ঘুম রাত সে কাটিয়েছে তার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। সামনে প্রথম ইনকোর্সের ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট। পড়াশোনার ভীষণ চাপ। মাথা তুলে তাকাতেই দেখে আতাউর আলম তার দিকে তাকিয়ে আছে। আলো হাই তুলে বলে, টের পাইনি আব্বু। আতাউর আলম একটা চেয়ার টেনে মেয়ের পাশে বসে। আলোর সামনে খুলে রাখা বইটা বন্ধ করে বইয়ের শাড়িতে সাজিয়ে রেখে বলে,
কিছু বলতে এসেছিলে? আতাউর আলম নরম গলায় বলেন, সেদিন রাগের মাথায় অত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেললি আম্মু, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আলো একটা হাসি দিয়ে বলে, তুমি ভয় পাচ্ছ? আতাউল আলম ভয় পাচ্ছে? ঠিক ভয় না মা, তুই একটা মেয়ে, আর ওরা যা ভয়ঙ্কর। ভয় পেও না, বলে যেও না তোমার মেয়ে ক্যারাটে জানে, জাতীয় পর্যায়ে তৃতীয়। আতাউর আলম মেয়ের কথা শুনে হেসে ফেলেন। হাসি থামিয়ে মেয়েকে বলে, সব সময় গায়ের জোরে কাউকে বিপদে ফেলতে হয় না মা, বিপদে আরো অনেকভাবে ফেলা যায়। আলো বাবার দিকে তাকায়। সত্যিই তো, সেদিন তো ইয়াসের তাকে গায়ের জোরে হেনস্থা করেনি, তার সাথে ছলনা করে তাকে দিয়ে পা ধরিয়েছে। আতাউর আলম বলে, 7 বছর আগে ওদের পরিবার নিয়ে যে আর্টিকেলটা বের করেছিলাম, তার জন্য ওদের ডাউনফল শুরু হয়। ইয়াসারের মেজ ভাইটার নামে শ্লীলতাহানির মামলা হয়েছিল, টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়েছিল ইমতিয়াজ মির্জা। গ্রাম থেকে একটা গরিব ঘরের মেয়েকে ধরে এনে ওর সাথে বিয়ে দিয়ে দেয়, যাতে একটু শুধরায় ছেলেটা। শুধরেছে কিনা জানি না, তবে পলিটিক্স থেকে দূরে সরে গিয়েছি। এখন শুধু শামীম ইয়াসার একাই পলিটিক্সের সাথে যুক্ত। ওরা 3 ভাই 1 বোন। ছোট জনকে কখনো দেখিনি, শুনেছি বিদেশে পড়ে আছে, আমেরিকাতে। ইমতিয়াজ মির্জার ছোট ভাই নিজের ভাইয়ের নাম ব্যবহার করে পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে বেড়াতো। আর্টিকেলটা বের হওয়ার পরে জনগণ ভীষণ ক্ষেপে যায়। ফলশ্রুতিতে এমপি পদ হারিয়ে ঘরে বসে থাকে ইমতিয়াজ মির্জা। সব কিছুর সাথে আমি জড়িত ছিলাম, ওদের শত্রুও বলা যায়। জানি তো এসব কথা, আবার বলছো কেন? আর তুমি চিন্তা করো না আমার জন্য, কিচ্ছু হবে না আমার। আচ্ছা, ইমতিয়াজ মির্জার ছোট ভাই এখন কোথায়? ইস্তিয়াক কোথায় আবার? পালিয়েছে কানাডা, আর দেশে ফেরেনি। এত কিছুর পরে ইয়াসার মির্জাকে জনগণ কিভাবে গ্রহণ করে নিচ্ছে সেটাই বুঝতে পারছি না। কেন আবার? সবটাই তো টাকার, জনগণের ওপর চাপ প্রয়োগ করে, ছাত্রনেতা বলে কথা। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওদের অনেক টাকা, রিয়েল এস্টেটের বিজনেস থেকে প্রচুর উপার্জন হয়। আলো কিছু বলবে তার আগে ফোনের রিংটন বেজে ওঠে। আলো অনায়াসে বুঝতে পেরে যায় ফোনটা কে দিয়েছে। একটা হাত বাড়িয়ে ফোনটা সাইলেন্ট করে রাখে আলো। আতাউর আলম বলে, কে ফোন দিয়েছে, কথা বল। গ্রামীণ ফোনের অফিস থেকে। তুমি বলো। না, আর কি বলবো, কাল তো তার কলেজে প্রোগ্রাম আছে, এখন ঘুমিয়ে পড়। বেশি রাত জেগে পড়ার দরকার নেই। আমার কাছে CGPA ড্যাশ নট ম্যাটার অ্যাট অল। আলো হেসে তার আব্বুকে শুভরাত্রি বলে। আতাউর আলম চলে যেতেই তড়িঘড়ি করে দরজা বন্ধ করে ফোন বের করে ইসমামকে ভিডিও কল দেয়। রিং বাজার সাথে সাথেই ফোনটা রিসিভ করে রেখে দেয় ইসমাম। আলো লজ্জিত ভঙ্গিতে বলে, মুখটা দেখাও প্লিজ। তোমার রুমের এসি দেখে কি করব? আজ আমাদের বাসায় এসি নেই বলে শো অফ করছো নাকি? ইসমাম ফোনটা মুখের সামনে নেয়, অভিমানী গলায় বলে, কোথায় ছিলে? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি। আব্বু ছিল পাশে। তো আব্বুকে বলতে পারো না যে আব্বু তুমি যাও, তোমার হবু জামাই ফোন দিচ্ছে, আমি কথা বলবো। আলো হাসে। ইসমাম বলতে থাকে, সবসময় আমাকে বলো, অথচ তুমি নিজেই তো তোমার পরিবারকে ভয় পাও, তাদের কেন বলো না আমার কথা? আলো মাথা চুলকে বলে, আব্বু জুতো পেটা করবে। আচ্ছা, জুতো পেটা হতে হবে না। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর আলো বলে, আমার না তোমার চেহারাটা খুব কমন লাগছে ইসমান, কার সাথে যেন খুব মিল। ইসমাম মৃদু হেসে বলে, হতেই পারে, পৃথিবীতে একই চেহারায় 7 জন থাকে, জানো না? একটা ব্যাপার বেশ হাস্যকর, আমাদের দুজনের সামনাসামনি কখনো দেখা হয়নি। ব্যাপারটা যুগ অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? একটুও না। যে শুনবে সেই হাসবে, ভাববে আমরা কত বোকা। আচ্ছা, তোমার বাবার কথা বলেছিলে টিচার, তো উনি কি রিটায়ার করেছেন? ইসমাম চুপ করে থাকে। তার গলার কথা আটকে আটকে আসছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, না। আলোকে কিছু বলতে না দিয়ে পুনরায় বলতে থাকে, একটা কথা বলি অদ্রিতা? বলো। না কিছু না। আচ্ছা ঘুমাও এখন, কাল তো তোমার কলেজে প্রোগ্রাম, স্টাডি করতে হবে। রাখছি ভাই। ইসমাম ফোন কেটে দিলে আলোর ঘুমানোর প্রস্তুত নেয়। অপর পাশের সুন্দর ফ্লোরায় নিজে ড্রারমেডিতে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে দু চোখ বন্ধ করে থাকে ইসমাম।
আর্দ্রিতা আলো নামের মেয়েটির সাথে প্রথম পরিচয়ের দিনগুলো স্মৃতিচারণ করতে থাকে সে। করোনা মহামারীর সময়ে একটি অনলাইন ফোরামে আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতায় তারা দুজনই ছিল প্রতিযোগী। বাংলাদেশি মেয়ে শুনে খানিকটা কৌতূহল হয়ে অর্দ্রিতা আলোর সাথে আলাপচারিতা জড়িয়েছিল ইসমাম। হঠাৎ একদিন আবিষ্কার করল সাংবাদিক আতাউর আলমের মেয়ে আলো। ততদিনে আলোর প্রতি তীব্র ভালো লাগায় অনুভূতি ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। ইসমাম বারবার সবার কাছে নিজের পরিবার নিয়ে কথা কম বলে। নিজের বাবা চাচাদের পরিচয় দিতে তার আত্মগ্লানি হয়। আলোর কাছে নিজের আসল পরিচয় দিতে গিয়েও দেয়নি। সাংবাদিক আতাউর আলমের মেয়ে আর চাই করুক মির্জা বাড়ির ছেলের সাথে সম্পর্কে জড়াতে চাইবে না, এবং এটাই সত্যি। আলো মির্জাদের ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। যত দিন যাচ্ছে ইসমাম টের পাচ্ছে সে নিজেই নিজের মিথ্যে জালে আটকে পড়েছে। কি হবে সামনে? আর্দ্রিতা সবটা টের পেলে কি করবে? বড় ভাইকে ইসমাম কিভাবে মানাবে? সবটা ভেবে ইসমামে হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুদ্রশ্বাস দৌড়ে গিয়ে ডিপার্টমেন্টের হেড প্রফেসর তৈফুল ইসলামের কক্ষে ঢুকে পড়ে আলো। তৈফুল ইসলাম পানির গ্লাস হাতে থেকে নামিয়ে রেখে আলোর দিকে তাক। আলো, কি হয়েছে? কোনো সমস্যা? আলো একটা ঢোকলে তার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে বলে, স্যার, অতিথি হিসেবে কে কে আসছে? প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় কবির আলমগীর, বিশেষ অতিথি জননেতা শামীম ইয়াসার, আইজি সাহেব, বয়েজ কলেজের প্রিন্সিপাল রয়েছে, এছাড়া আরও অনেকে। কেন? আলো হতবম্ব হয়ে তৌফিকুল ইসলামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শামীম ইয়াসার আসবে, তার মানে ওই জানোয়ারটাকে হোস্ট করতে হবে আলোর? কি সাংঘাতিক কথা! এর চেয়ে অপমান এবং অসম্মানের ব্যাপার আলোর জন্য কিছুই হতে পারে না। আলোর একটা গভীর নিঃশ্বাস ফেলে তৌফিকুল ইসলামের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারবো না, দুঃখিত। তৌফিকুল ইসলাম অবাক হয়ে যায়, আলোর দিকে তাকিয়ে বলে, মানে আর 20 মিনিটে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর তুমি এখন এই কথা বলতে এসেছো? কি হচ্ছে কি এইসব আলো? স্যার, আলো আমতা আমতা করতে থাকে। শামীম ইয়াসারকে নিয়ে সমস্যা? কিন্তু আলো, ওটা তো তোমার পার্সোনাল প্রবলেম। কলেজের অনুষ্ঠানে কেন ব্যাঘাত ঘটাতে চাইছো? আলো তার উত্তর না দিয়ে বলে, স্যার, সামিন ইয়াসার অতিথি হওয়ার যোগ্য? তার যোগ্যতার সম্পর্কে কতটুকু ধারণা আছে তোমার? তুমি জানো ও কত বড় মাপের একজন জননেতা? পুরোটাই ভণ্ডামি। তৌফিকুল ইসলাম শীতল চোখে তাকায়, তারপর বলে, যাও গিয়ে অনুষ্ঠান শুরু করার প্রস্তুতি নাও। গলা ঠিক করো, ভলেন্টিয়ারদের ডাকো। ফুলের তোড়া এসেছে? আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। তৌফিকুল ইসলাম ধমক দিয়ে বলে, কথা শোনো আলো। স্যার, আগে কেন জানানো হয়নি সামিন ইয়াসার আসবে? তৌফিকুল ইসলাম রেগে গিয়ে বলে, মানে প্রিন্সিপাল কাকে অতিথি করবেন সেটা কি তোমায় জিজ্ঞেস করে নিতে হবে আলো? না স্যার। যাও আলো, বোকামি করো না। অলরেডি 2 জন আসেনি ভলেন্টিয়ার, অসুস্থ তারা। এখন তুমি এমন করলে প্রিন্সিপাল দারুণ ক্ষেপে যাবে। যাও। এই চাটা যে বানায় মাঝে মাঝে ইচ্ছে করে তাকে নিজ বাড়িতে পার্মানেন্ট চা বানানোর লোক হিসেবে নিয়োগ দেয়। একেবারে বেহেস্তি চা। প্রিন্সিপাল শতকত হাসান কথাটি বলে চায়ের চুমুক দেয়। শামীম ইয়াসার নিজেও আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তা বেহেস্তি চা কীভাবে বুঝলেন স্যার? বেহেস্তিকে আপনার নিয়মিত যাতায়াত হয়? আমাকেও একদিন সাথে করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে চা কি আসবো। শতকত হাসান হু হু করে হেসে ওঠে শামীম ইয়াসারের কথায়। শামীম ফোনের দিকে তাকায়। ইসমাম ফোন দিচ্ছে। সে প্রিন্সিপালের কক্ষে থাকায় সকলকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। তারপর ফোন নিয়ে বাইরে চলে আসে। তার কাছে এদের সাথে বেহুদা আলাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ইসমামের সাথে কথা বলা। ফোনটা রিসিভ করতে ইসমাম বলে, ভাইয়া, বল ছোটু। আজকে সেমিনারটা ক্যান্সেল হয়েছে, হাতে প্রচুর ফ্রি টাইম, ভাবলাম তোমাকে ফোন দেই। ফ্রি টাইম তো গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে কথা বল, সময়টাকে কাজে লাগা। ইসমাম হেসে ফেলে ভাইয়ের কথায়, মনে মনে বলে, আমার প্রেমিকার নাম জানতে পারলে আমাকে তুমি গুলি করে দেবে ভাইয়া। কোথায় তুমি? একটা প্রোগ্রামে এসেছি অতিথি হয়ে। ও আচ্ছা, তাহলে তো খুব ব্যস্ত। না, সবার আগে তুই তুই বলতে থাক। না ভাইয়া, এখন রাখছি, আবারও পরে ফোন দেব, ঠিক আছে? ঠিক আছে।
আলো আতঙ্কিত মুখ নিয়ে তৈফিকুল ইসলামের কক্ষ থেকে বেরিয়ে আসে। মেজাজ মাত্রার অতিরিক্ত খারাপ হয়ে আছে। ধীর পায়ে হেঁটে কলা ভবনের দিকে যেতে থাকে। কলেজে গেট দিয়ে অতিথিদের গাড়ি এক এক করে ঢুকছে। আলো সেদিকে তাকিয়ে দেখতে পায় শামীম ইয়াসার লাল রঙের গাড়িটি পার্ক করা। তার মানে এসে গিয়েছে অসভ্য লোকটা। বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ইসমামের নাম্বার দেখে সে কিছুটা অবাক হয়। এই সময় ইসমামের ব্যস্ত থাকার কথা। সে ফোনটা রিসিভ করে কানে ধরে। ইসমাম বলে, কি করছেন ম্যাডাম? হাঁটছি। তুমি? আমি ফ্রি টাইমে আমার দুজন প্রিয় মানুষের সাথে কথা বলছি। একজনের সাথে কথা বলা শেষ করে আরেকজনকে ফোন দিলাম। আলু অবাক হওয়ার ভান করে বলল, তাই? তা আপনার অন্য প্রিয় মানুষটিকে, যাকে আপনি আমাকে ফোন দেওয়ার আগে ফোন দিয়েছিলেন, সে কি আমার থেকেও দামি? কিছুটা। তোমার মা? ইসমাম চুপ হয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আজ না সেমিনার ছিল তোমার? ক্যান্সেল। হাতে অপরন্ত সময় পড়ে আছে। দুঃখিত জনাব, আপনার ফ্রি টাইমটাকে নষ্ট করার জন্য। আমার অনুষ্ঠান এখন শুরু হবে, এখন তবে রাখি। ইসমাম হেসে ফোন কেটে দেয়। আলো হাত দিয়ে কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে দ্রুত পায়ে হেঁটে কলা ভবনের বিশালাকার কক্ষটিতে ঢুকে পড়ে। এদিক ওদিক না তাকিয়ে ভলেন্টিয়ারদের কাছে গিয়ে তাদের ফুলের তোড়া এবং অতিথিদের জন্য ব্যাচ আনবার নির্দেশ দিয়ে নিজে মাইক্রোফোনের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে একটু একটু ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কমলা রঙের একটি জামদানি শাড়ি পরেছে। আজ আলো সাজের মধ্যে হালকা পাউডার লাগিয়েছিল। খুব মুখে আজ তা ঘামের সাথে গলে গলে নামছে মুখমণ্ডলের থেকে। আলো চোখ তুলে একবার অতিথি আসনের দিকে তাকায়। কেউ এখনও এসে আসন গ্রহণ করেনি। নিশ্চয়ই প্রিন্সিপালের কক্ষে বসে জামাই আদর খাচ্ছে সবকটা। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। আলো মাইক্রোফোন অন করে সবার দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠানের আরম্ভ ঘোষণা করে দেয়। খেয়াল হলো তার গলা অস্বাভাবিক কাঁপছে। নিজের প্রতি নিজেই বেশ বিরক্ত হয় আলো। আসুক ওই লোকটা, তাতে তার কি? ওই লোকটা বাক না ভালো যে তাকে ভয় পেতে হবে? তবে আলো ঠিক ভয় পাচ্ছে না। নিজের মুখে ওই লোকটার নাম উচ্চারণ করতে হবে ভেবে এখনই অপমানিত বোধ করছে সে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগিতারা সবাই এসে গিয়েছে। কলা ভবনের বিশাল কক্ষ মানুষের পদচারণ গমগম করছে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল শতকত হাসান নিমন্ত্রণ সব অতিথিদের নিয়ে কক্ষ প্রবেশ করে। সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসছে বিভিন্ন বিভাগের প্রফেসররা। আলো তাচ্ছিল হাসি হাসে। নিজের উচ্চশিক্ষিত প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কতগুলো অর্ধশিক্ষিত নেতার শ্রেণী মানুষকে তেল দেওয়ার চেষ্টা করছে। কি অদ্ভুত শোচনীয় পর্যায়ে পৌঁছেছে এই সমাজ। ক্ষমতা আছে তার মানে দুনিয়ায় তাকে তোয়াজ করে চলতে বাধ্য। মাননীয় সংসদ সদস্যের মহোদয় নিজের আসন গ্রহণ করে বসেছে। ঠিক তার পাশের চেয়ারটিতে এসে বসে পড়েছে শামীম ইয়াসার মির্জা। শুভ্র পাঞ্জাবি পরনে তার, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে, ক্লিন শেপ রেখেছে সে। আলো তার সব থেকে অপছন্দের মানুষটি মুখদর্শন করে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। ইয়াসার মির্জার 4 জন চামচা তার সাথেই এসেছে। এরা বডিগার্ডের মতো ইয়াসার মির্জাকে ঘিরে থাকে সব সময়। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার হাতে কাগজটি একবার দেখে। লেখা আছে বিশিষ্ট সমাজসেবক এবং গণ্য মানুষের নেতা শামীম ইয়াসার মির্জা। আলো লেখাটি পড়ে চোখ বড় বড় করে ফেলে। এখন তাকে ওই অসভ্য মানুষটিকে বিশিষ্ট বলে সম্বোধন করতে হবে নাকি? শামীম ইয়াসের আসন গ্রহণ করেই এদিক ওদিক তাকায়। তার দৃষ্টি কাউকে খুঁজছে। হঠাৎ করে স্টেজের এক কোণ দৃষ্টি যেতেই তার চোখ আটকে যায়। কিছুক্ষণ সে সেদিকেই তাকিয়ে থাকে। তার চিন্তাশক্তি কয়েক মুহূর্তের জন্য খারাপ লোপ পেয়ে যায়। মাইক্রোফোন হাতে রেখে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে সে তরুণী। এই তরুণীটিকে অন্যরকম লাগছে আজ। শাড়ি পরে আছে বলে কি এমন লাগছে? শামীম চোখ ফেরাচ্ছে না। কমলা রঙটা শামীম ইয়াসের বরাবর অপছন্দের একটি রঙ। এই রঙের শাড়িতে কোনো শ্যাম তরুণীকে এতটা মোহনীয় লাগতে পারে তা শামীমের জানা ছিল না। স্পিকারের শব্দে শামীমের ঘোর কাটে।
মুহূর্তে কপাল কুঁচকে ফেলে সে। ওই অদ্রিতা আলো মেয়েটা তার দিকে তাকাচ্ছে না। শামীম ঠোঁট বাঁকিয়ে হাসে। ইগনোর করে তো আজ বাঁচতে পারবে না, দেখা যাক কতদূর পারে চেষ্টা করে। আলো মাইক্রোফোনের সামনে মুখ রেখে স্পষ্ট গলায় বলতে শুরু করে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন সম্মানীয় সংসদ সদস্য মহোদয়। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয় শ্রী চিত্তরঞ্জন সাহা এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক। এই পর্যন্ত বলে আলো কয়েক মুহূর্ত থামে। শামীম ইয়াসের তার দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল শতকত হাসান আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো চোখ মুখ শক্ত করে বলতে শুরু করে। বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা সামিন ইয়াসান মির্জা। সবাই করতালির মাধ্যমে ওনাদের অভ্যর্থনা জানান। সবাই হাততালি দিতে শুরু করে। শামীম ইয়াসের মুখে হাসি ফোটে। আলো নামের মেয়েটির মুখে তার নামের আগে বিশিষ্ট সম্বোধন শুনে। পেছনে বসে জামিল ফুয়াদের কানে কানে বলে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে ভাই। না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে কিছু সহ্য করতে মেয়েটা। আলো মাইক্রোফোনে বলতে থাকে। অতিথিদের ফুল দিয়ে বরণ করবে অত্র কলেজের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ শওকত হাসান। ভলেন্টিয়াররা ফুলের তোড়া নিয়ে এগিয়ে যায় প্রিন্সিপাল স্যারের কাছে। দুজন ভলেন্টিয়ার কম বিধায় দুটো টেবিলে পড়ে থাকা ইসলামের ইতিহাসের প্রফেসর জামা মাহবুব চাপা স্বরে চেঁচিয়ে আলোকে বলে, নিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি, কুইক। নিরুপায় হয়ে আলো ফুলের তোড়া দুটো হাতে তুলে নিয়ে অতিথি আসনের সামনে গিয়ে দাঁড়ায়। শামীম ইয়াসের তার দিকে তাকিয়ে আছে। আলো একটি বারো তার দিকে না তাকিয়ে ফুলের তোড়া দুটো প্রিন্সিপালের হাতে দিয়ে এসে পুনরায় মাইক্রোফোনের কাছে এসে দাঁড়ায়। শামীম ইয়াসের মুখে কাঠিন্যতা ছোঁয়া যায়। এই মেয়েটির অবজ্ঞা সে হজম করে নিতে নারাজ। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে। আলো তার হাতের কাগজটার দিকে একবার তাকিয়ে বলতে থাকে, এবার অতিথিদের ব্যাচ পরিয়ে দেবে প্রথম বর্ষের 3 জন শিক্ষার্থী, নোহা, প্রভা, রাবেয়া। তোমরা অতিথিদের আসনের সামনে এসো। 3 জনের মধ্যে থেকে 2 জন চলে এসেছে, বাকি একজনকে কোথাও পাওয়া যাচ্ছে না। প্রিন্সিপাল স্যার রেগে আলোর দিকে তাকায়। প্রফেসর তৌফিকুল ইসলাম বলে, শুরুতেই ঝামেলা। আলো আমতা আমতা করে বলে, আমি কি করব স্যার? প্রিন্সিপাল স্যার আমাকে কেন চোখ রাঙাচ্ছে? তোমাকে চোখ দিয়ে যেতে ইশারা করছি বেকুব মেয়ে। যাও অতিথিদের ব্যাচ পরিয়ে দাও, কুইক। আলো হতভম্ব হয়ে যায়, বিড়বিড় করে বলে, ভলান্টিয়াররা আছে তো? ভলান্টিয়াররা শাড়ি পরেছে কেউ? শাড়ি পরার সাথে ব্যাচ পরার কি সম্পর্ক স্যার? আর স্যার, শাড়ি পরা অনেক মেয়ে আছে, অন্য কাউকে ডেকে দেব? তৌফিকুল ইসলাম রাগের দৃষ্টিতে তাকায়। আলো একটি ঢোক গিলে বলে, যাচ্ছি স্যার। একটি গভীর নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যা আলো, ওই পিশাচটাকে ব্যাচ পরিয়ে দিলে মরে যাবি না তুই, পরে না হয় হাত ধুয়ে নিবি। কি হলো, যাচ্ছ না কেন? পেছন থেকে প্রফেসর ধমক শুনে আলো দ্রুত পায়ে এগিয়ে যায়। ডালা থেকে একটি ব্যাচ তুলে নিয়ে প্রথম পুলিশ সুপারকে পরিয়ে দেয়। শামীম ইয়াসের আলোকে আর চোখে দেখছে। তার মুখে পৈশাচিক হাসি। মনে মনে বলে, এটাকেই বলে ক্ষমতা অদ্রিতা আলু। আলু পুনরায় আরেকটি ব্যাচ তুলে নিয়ে থমথমে মুখে শামীমের সামনে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে শামীমের দিকে একবার তাকায়। পেছনে জামিল এবং অন্যান্যরা চাপা হাসিতে ফেটে পড়েছে। আলোর দৃষ্টিতে কি যেন শামীম জানে না। সে থমকে গিয়েছে। অপলক দৃষ্টিতে দেখছে একজন শ্যামাবতীকে। আলো কপাল কুঁচকে ব্যাচটা শামীমকে পরিয়ে দিতে উদ্যত হয়। মনে মনে বলতে থাকে, ওয়েট, পড়াচ্ছি তোকে ব্যাচ। শামীম আলোর দিক থেকে চোখ ফেরাচ্ছে না। ক্ষণিকের জন্য সে ভুলে বসে আছে অদ্রিতা আলো নামের মেয়েটি তার শত্রু। আহ! শামীম নিজের আর্তনাদ শুনে নিজেই বেশ অবাক হয়। যেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি চোখ ছানা বড়া করে তাকিয়ে থাকে শামীমের দিকে। আলো শামীম রেশের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে প্রতিশোধ নিতে পারার আনন্দ। শামীম বুকের বাঁ পাশে হাত দিয়ে আলোর দিকে অবাক চোখে তাকায়। প্রিন্সিপাল দাঁত কিরবির করে বলে,
করলেটা কি? দিলে তো সেফটি পিনটা ফুটিয়ে, অদ্ভুত। আলো ভয় পাওয়া মুখ করে প্রিন্সিপালকে বলে, দুঃখিত স্যার, দেখতে পাইনি। শামীম আলোর দিকেই তাকিয়ে আছে। আলো যে ইচ্ছাকৃত এটা করেছে তা বুঝতে বাকি নেই আর। যত দিন যাচ্ছে এই মেয়েটার কর্মকাণ্ড তাকে অবাক নয় হতবাক করে দিচ্ছে। আলোর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে মনে মনে বলে ওঠে, এটা শুধু আমি তুলবো অতীতে আলো। শুভ্র পাঞ্জাবিটির বুকের বাঁ পাশটায় এক ফোঁটা লাল রক্ত স্পষ্ট হয়ে উঠেছে। প্রিন্সিপাল ইয়াসেরকে দিকে তাকিয়ে বলে, তোমাকে মেডিসিন বা? ইয়াসের হাত উঠিয়ে থামিয়ে দেয় প্রিন্সিপালকে। আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় প্রিন্সিপালকে বলে, এসবে ইয়াসারের কিচ্ছুটি হয় না, আপনি অনুষ্ঠান কন্টিনিউ করেন। শতকত হাসান আলোকে ধমক দিয়ে বলে। দেখছোটা কি দাঁড়িয়ে, যাও মাইক্রোফোনের কাছে। আলো মাথা নাড়িয়ে মাইক্রোফোনের কাছে যায়, মনে মনে বলতে থাকে, সেফটি পিন তো খুবই নগণ্য জিনিস, তোর ওই বুকে কুড়াল বসানো উচিত ভণ্ড নেতা। অতিথিদের ফুলের তোড়া এবং ব্যাচ পরানোর মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। এখন আমি প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। মঞ্চে ডাকতে চাইছি গ্রুপ ক এর প্রতিযোগীদের। গ্রুপ ক থেকে এখন এসে নজরুল সঙ্গীত গাইবে মারুফা সাম্মিম, প্রথম বর্ষ, রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগ। আলো মাইক্রোফোনের কাছ থেকে সরে গিয়ে একটা চেয়ারে বসে। প্রতিযোগী মঞ্চে ওঠে নজরুল সঙ্গীত গাইতে থাকে। অত্যন্ত শ্রুতি মধুর পরিবেশনা, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। শুধুমাত্র স্বামী মেয়েশের দৃষ্টি আলোর দিকে। তার অবচেতন মন বারবার দৃষ্টি ঘুরিয়ে ওই মেয়েটিকে দেখতে থাকে, যে মেয়েটি বারবার স্বামী মেয়েশেরকে টেক্কা দিচ্ছে। অঘোষিত নীরব যুদ্ধ করছে স্বামী ইয়াসের মির্জার সাথে। আলো থেকে দৃষ্টি সরিয়ে একবার সে নিচের দিকে তাকায়। রক্তের ফোঁটাটা ফুলের মতো লাগছে, একটা ক্ষুদ্র গোলাপ ফুল। একের পর এক প্রতিযোগিতা তাদের পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আলোর অস্থিরতা ক্রমশ বাড়ছে। কখন শেষ হবে এই অনুষ্ঠান তার ভীষণ মাথা ব্যথা করছে। দর্শকদের প্রথম সারিতে বসে জামাল ফুয়াদকে বলে, সাহস দেখেছেন? এমপি মহোদয়ের সামনে সুকৌশলে ভাইকে যন্ত্রণা দিয়েছে। অবাক হওয়ার কিছু নেই, এই মেয়ে কারাতে জানে। ক্লাস 7 থাকতে একবার এক ছেলে হাত ধরেছিল জোর করে। বাড়িতে এসে কান্নায় লুটিয়ে পড়তেই আতাউর আলমের সাথে সাথে মেয়েকে নিয়ে কারাতে ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেয়। সাহস তো দেখার মতোই, নয়তো স্বামী নিয়ে আসার গেলে চোর মারে নাকি। বাপকে ভীষণ ভালোবাসে, সব কিছু করতে পারে ওর বাপের জন্য। দুজনে কথা থামে আলোকে দেখতে থাকে। অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে। প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করছে অতিথিরা। একটু পরেই মাগরিবের আজান দেবে। সবাই বাড়ি ফেরার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। আলো নিজের ব্যাগ উঠে তৌফিকুল ইসলামের কাছে গিয়ে আমতা আমতা করে বলে, স্যার, এবার তো অনুমতি দিন, কাজ যা বাকি আছে ভলেন্টিয়াররা দেখে নেবে। তৌফিকুল ইসলাম কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। ভাই 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 দেখি দেখি তো কি হয়েছে দেখি। হাত দিয়ে জামিল স্বামী ইয়াসের পাঞ্জাবি ধরে দেখতে থাকে। রাহাত চেঁচিয়ে ওঠে, করছেটা কি ভাই? এই মেয়ে তো রক্তচোষা বাঁদর, বেয়াদব মেয়ে। শামীম জামিলের হাত সরিয়ে বলে, গাড়ি স্টার্ট কর, কিচ্ছু হয়নি। ফুয়াদ মুচকি মুচকি হাসছে। ইয়াসের গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা কি? হাসছিস কেন? রক্তচোষা বাদুর আসছে, ওই দেখ। শামীম ইয়াসের মাথা ঘুরিয়ে তাকায়। আলো ধীর পায়ে গেটের কাছে এগিয়ে আসছে। কলেজের পাশের মসজিদে আজান দিয়ে দিয়েছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো সব জ্বলে ওঠে একসাথে। আলো আজান শুনে শাড়ির আঁচল টেনে মাথায় তুলে দেয়। দৃশ্যটি শামীম ইয়াসের অবচেতন মনকে মুক্ত করে, কিন্তু সে বুঝতে পারে না। রাহাত চাপা স্বরে বলে, ভাই এখন ধরে কানের নিচে দুটো চড় লাগিয়ে দিন, কেউ দেখবে না। শামীম রেগে গিয়ে রাহাতের দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, ওরা এমনিতেই দুর্বল জাতি, গায়ের জোর দেখিয়ে কি হবে? ওকে চোর তো অবশ্যই মারবো, তবে অন্যভাবে। সে অন্য ভাবটা ঠিক কীভাবে তা জানতে সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। শামীম কিছু বলে না, এক দৃষ্টি আলোকে দেখে। আলো শামীম ইয়াসের গাড়ির কাছে ওদের দলবল দেখতে পায়, থমকে যায়। মেইন গেটের কাছে না গিয়ে সে পকেট গেটের দিকে যায়। দলে 3-4 জন চেঁচিয়ে ওঠে, ভয় পাইছে ভাই, ভয় পাইছে। আলো দাঁড়িয়ে পড়ে। জামিল চেঁচিয়ে বলে,
শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। বাকি ছেলেগুলো চেঁচিয়ে ওঠে। কালু এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পকেট গেট থেকে বেরিয়ে যায়। একটা রিক্সায় উঠে শাড়ির আঁচল টেনে কান চেপে ধরে। সাবিব ইয়েসের দলবল তখন চেঁচিয়ে যাচ্ছে। শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত।